সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি বাস্তব বিশ্লেষণের নবম লেকচারে। আজ আমরা শুরু করব তৃতীয় অধ্যায়, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। আর যে বইটি আমরা ফলো করছি, আগের মতোই বলছি, এটি তিতাস প্রকাশনী অর্থাৎ তিতাস প্রকাশনীরই এটি অঙ্গ সংগঠন। তুহিন প্রকাশনীর বাংলা ভাষায় গণিত চর্চা এই স্লোগানকে সামনে রেখে যে বইগুলো লেখা শুরু হয়েছিল সেগুলো সম্পর্কে আগেও বলেছি। তো সেটি তৃতীয় অধ্যায় আজকে। তো এই অধ্যায়ে আমরা রিয়েল সিকোয়েন্স বা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস এটি নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আছে একটি অনুক্রম বা সিকোয়েন্স এবং সিরিজ বা ধারা, এর ভিতর সামান্য বেসিক পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? অনুক্রমগুলো কতগুলো পদ নিয়ে গঠিত, অর্থাৎ এরা ইন্ডিভিজুয়াল বলতে এদের মাঝখানে সাধারণত কমা ব্যবহার করা হয়ে থাকে। আর যখন সিরিজ বা ধারা হয় তখন ওটি কোনো চিহ্ন ব্যবহার করা হয়, যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি, ভাগ, বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। সেটা হচ্ছে আসল কথা। তো আমরা আজকে অনুক্রম পড়বো, সিকোয়েন্স। তো বলছে অনুক্রম হলো একটি ফাংশন যার ডোমেইন হলো স্বাভাবিক সংখ্যার সেট n এবং রেঞ্জ হলো যে কোনো একটা সেট r। তো এই যে কথাটি খুব সহজ কথা, কিন্তু ভিতরে সামান্য প্যাচ আছে। ডোমেইনটা তাহলে এখানে কি? এস। আমার হচ্ছে এস একটি অনুক্রম। এই যে এটা পদগুলো x1 x2 x3 এরকম করে করে যদি পদগুলো থাকে, তাহলে এই যে 1 2 3 দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ডোমেইন। 1 2 3 এটা হচ্ছে ডোমেইন, আর এসটা হচ্ছে আমার রেঞ্জটা হচ্ছে এস। তাহলে ডোমেইন এটা বিলংস টু ন্যাচারাল নাম্বার n, আর রেঞ্জ তো যে কোনো সংখ্যা হতেই পারে এবং তাদের কম্বিনেশন একটি সেট। সুতরাং আমরা বলতে পারি f from n into s। f হচ্ছে ফাংশনটি হবে ন্যাচারাল নাম্বার থেকে একটি সেটের ভিতর যাবে, যেখানে f of n দ্বারা xn, এই যে এটা হচ্ছে f of 1 x1, f of 2 x2, f of n, এখানে হয়তো xn। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অনুক্রমে যতগুলি পদ থাকে সেই পদগুলোকে একত্রে পুরো সেটটাকে আমরা বলি তার রেঞ্জ। বিভিন্ন রকম অনুক্রম থাকে, এটা তোমার মতো করে তুমি করতে পারো, লিখতে পারো। অনুক্রমের সীমাবদ্ধতা, এটা কি সীমা আছে, ঊর্ধ্ব সীমা বা নিম্ন সীমা এরকম। তো এটা দুই রকমের সীমা থাকতে পারে। একটা হচ্ছে ঊর্ধ্ব সীমা, তো সেটাই অনুক্রমকে এইভাবে লেখা হয় xn, সিকোয়েন্স xn, এটাকে পড়া হবে সিকোয়েন্স xn। তো xn এর আমরা জানি যে এটি একটি সেট। এটি একটি সেট হওয়ার কারণে বিভিন্ন রকম পদ থাকে। তাহলে যদি এর nতম পদ xn কোনো সংখ্যা থেকে ছোট হয়, কোনো জানা সংখ্যা থেকে ছোট হয়, জানা সংখ্যা বলতে তুমি যে কোনো একটি সংখ্যা, তুমি তোমার মতো করে যদি কোনো সংখ্যা বলতে পারো যে হ্যাঁ এই xn টি অমুক সংখ্যা থেকে ছোট, যে কোনো অমুক সংখ্যা বলতে যে কোনো সংখ্যা, তাহলে বলতে পারো যে কোনো সংখ্যা থেকে তো ছোট হবে, কিন্তু এটা সবসময় বলা যায় না। যেমন এখানে একটি উদাহরণ আছে, এই যে এই অনুক্রমটি এভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারতাম, -3 -2 -1, এভাবে লিখতে পারতাম। তাহলে এর নিম্ন দিকে কতদূর পর্যন্ত নেগেটিভ সংখ্যাগুলো কতদূর পর্যন্ত আছে সেটি আমরা বলতে পারছি না, কারণ এখানে চলছেই। সুতরাং একটি নির্দিষ্ট সংখ্যা থেকে এ ছোট কিনা সেটা বলতে পারি না, বাট এটি একটা নির্দিষ্ট সংখ্যা, এই যে xn টি
নির্দিষ্ট সংখ্যা থেকে ছোট বলতে পারি, এদিকে কিনা বলতে পারি না। তো এক্সএন টি আমাদের নির্দিষ্ট সংখ্যা বলতে 0 বলতে পারো, 1 ও বলতে পারো, 2 যে কোনো সংখ্যা, বড় সংখ্যাও নাও, সমস্যা নেই, কিন্তু একটি সংখ্যা থেকে ছোট, এই যে -1, এটি বলতে পারি। এরকম বলতে পারলেই সেটি হচ্ছে ঊর্ধ্বসীমা। তার ঊর্ধ্বসীমা আছে, কিন্তু এর নিম্নসীমা নেই। কেন নিম্নসীমা নেই? কারণ হচ্ছে যে এর নিম্নসীমা কত, নেগেটিভ সাইডে কত দূর আছে, এর যদি এদিকের পদগুলোকে yn ধরো একদম শেষের দিকে, তাহলে সে কার থেকে ছোট এটি বলা যাচ্ছে না, সুতরাং নিম্নসীমা নেই। ঠিক একইভাবে নিম্নসীমায়িত সেট, এটির একটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছ, 1 2 3 এরকম, 1 0 থেকে বড়, কার থেকে বড়, এটি বাস্তব সংখ্যা l বিদ্যমান থাকে যেন l এর থেকে এদের পদগুলো xn বড় হয়, সোজা কথা হয়, পদগুলো ওর থেকে বড় হবে, তাহলে এর নিম্নসীমা আছে। আচ্ছা, এখন যদি নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা দুটিই থাকে, তখন এটাকে আমরা সীমায়িত অনুক্রম বলবো। আর যদি না থাকে, আনবাউন্ডেড, একটা বাউন্ডেড সিকোয়েন্স, একটা আনবাউন্ডেড সিকোয়েন্স। এখন অনুক্রমের সীমা, এটা আমরা কিভাবে নির্ধারণ করব? অনুক্রমের সীমা, কারণ সব পদগুলো সরাসরি পূর্ণ সংখ্যা থাকবে না, আর পূর্ণ সংখ্যা যদি সব পদগুলো না থাকে, তখন আমরা সীমাটাকে কিভাবে নির্ধারণ করব? তো বিষয়টা হলো যে এটি একটু কনসেপ্ট, ধারণা নিতে হবে যে হ্যাঁ এই টাইপের, কিন্তু অ্যাকুরেট সব সময় বলা যাবে না। যেমন ধরো আমরা যদি বলি যে একটা ফুল সুন্দর, তাহলে এই সৌন্দর্যটা তুমি কি দিয়ে বর্ণনা করবে? রং দিয়ে, আকার দিয়ে, আকৃতি দিয়ে, কি দিয়ে বর্ণনা করবে? তো এটি বর্ণনা করা আসলে বিভিন্নভাবে বর্ণনা করলেও এটি পুরোপুরি বলা সম্ভব হয় না, এক একজনের কাছে আবার ধারণাটি এক এক রকম। সুতরাং কিছু ভেরিয়েন্স, খুব সামান্য ভেরিয়েন্স থাকেই, সেই ভেরিয়েন্সটাকে মাথায় রেখে আমরা ওটা বলতে পারি যে এটা সুন্দর, কম সুন্দর, বেশি সুন্দর। ঠিক একইভাবে অনুক্রমের সীমা যখন বলি আমরা, তখন সীমা একটি সংখ্যা হিসাব করি, কিন্তু সেই সংখ্যাটি সরাসরি ওর মান নয়, এটি কাছাকাছি মান, বা কখনো কখনো ওর মান হতে পারে। তো আমরা দেখি যে আমার একটা সিকোয়েন্স আছে xn, এর অসীমতম পদ যদি নিই, তো অনেক পদ থাকতে পারে, x1 x2 এরকম, x3 এইরকম অসংখ্য পদ থাকতে পারে। তা এটা ধরো অসীমতম পদ, কিন্তু n তো অসীম না, আমরা লিমিট দিয়ে দিতে পারি এটি ইনফিনিটি। অসীমতম পদ, সেই অসীমতম পদটি ধরো কত, মনে করো 4 বা 6 বা -2, এরকম কোনো একটি সংখ্যা বা তার কাছে। এরকম সংখ্যা বললে আমাদের সমস্যা হয়, সুতরাং আমরা বলছি l, আমরা বলছি এটা l। আবার কি বললাম, যে হুবহু l এর মানটি নয়, একেবারে l এর কাছাকাছি মান, তাহলে এই xn এবং l এর পার্থক্য খুবই কম। xn এবং l এর পার্থক্য খুবই কম, ধরো এটির মান 0.000000 এইরকম বিভিন্ন ওয়ান, ধরো এরকম হতে পারে। এটা আমরা লিখবো কি করে? এখন এরকম তো না, কোথাও 002 হতে পারে, বা জিরোর সংখ্যা বাড়তে পারে, সেক্ষেত্রে কি হবে? তার জন্য আমরা যেটি লিখছি সেটা হচ্ছে xn মাইনাস l। এখন এর অ্যাবসলিউট নিব, কারণ কি l টি বড়ও হতে পারে xn এর চেয়ে, ছোটও হতে পারে সামান্য। এইটার মান লেস দেন অ্যাপসিলন। এই যে অ্যাপসিলন মানে এরকম কোন একটি সংখ্যা, খুব ছোট একটি সংখ্যা এটা। অথবা আমরা এভাবে লিখতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, এটির মান l। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো বললাম xn এবং l এর খুব সামান্য পার্থক্য আছে, কিন্তু এখানে দেখছি যে ইকুয়াল দেওয়া হয়েছে। আসলে লিমিট ব্যবহার করলে তখন কাছাকাছি মান নেওয়া হয়, লিমিট মানেই হচ্ছে কাছাকাছি মান, অ্যাকুরেট মান না। কিন্তু এত
কাছাকাছি, যে ওর পার্থক্য নেই বললেই চলে। এই জন্য আমরা এভাবে লিখি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল l। তাহলে কি হলো আবার একটু বলি, যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় তখন একটি বাস্তব সংখ্যা l কে xn এর লিমিট বলা হবে, যদি এদের পার্থক্য খুব ছোট হয়, অর্থাৎ xn মাইনাস l লেস দেন এপসিলন হয়, আর যে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল m, এগুলো তো আছেই। n গুলো m এর চেয়ে বড়, নির্দিষ্ট সিরিজের চেয়ে বড়। এই m সম্পর্কে আরো কিছু কথা আছে, আমরা পরের দিকে আরেকটু দেখব। তো এখানে একটা উদাহরণ আছে, যে বলছে একটা অনুক্রম এর সীমা হচ্ছে 0। কেন সীমা 0? কারণ এখানে যে xn টি ব্যবহার করা হয়েছে, xn এর মান হচ্ছে এখানে 1/n। সুতরাং আমি যখন লিমিট নিচ্ছি, লিমিট n tends to infinity xn equal to 1/infinity, n এর মান ইনফিনিটি, ইকুয়াল 0। এই জিরোটাই হচ্ছে আমার l। সুতরাং তোমরা জানো ইনফিনিটি একটি ধারণা, সুতরাং এটি জিরোর কাছাকাছি, হুবহু জিরো না, তাই এটিকে লেখা হচ্ছে, এটার সীমাটা হচ্ছে 0। এবার আসো অভিসারী অনুক্রম বা কনভার্জেন্ট, কনভার্জেন্ট বা অভিসারী। এই যে লিমিটটা আমরা পেলাম, এই লিমিটটা যদি এক্সিস্ট করে, পেলাম মানেই এক্সিস্ট করলো, এক্সিস্ট করতে হবে, তো এটা সসীম হতে হবে। এখন পেলাম মানে ইনফিনিটি পেলাম, যদি এখানে জিরোর জায়গায় আমি ইনফিনিটি পেতাম তাও তো পেলাম, কিন্তু এটা সসীম হতো না, অসীম হয়ে যেত। অনন্য হয়, ইউনিক হয়, একটিই হয়, এক একবার হিসাব করলে এক এক রকম না হয়। 1 কোটি পদ যোগ করলে হয়তো 0 হলো, 1 কোটি একটি পদ যোগ করলে 2 হলো, তাহলে আসলে ডাবল লিমিট হয়ে গেল। এরকম যেন না হয়, ইউনিক হয়, অনন্য হয়। তাহলে বিদ্যমান থাকতে হবে, সেটা বিদ্যমান থাকলে শুধু হবে না, সসীম থাকতে হবে এবং অনন্য থাকতে হবে, তখন ওই অনুক্রমকে অভিসারী বলা হবে। আর যদি দেখা যায় যে বিদ্যমান আছে, সসীম না, অসীম, তাহলে এটাকে বলা হবে অপসারী অনুক্রম। অর্থাৎ মান ইনফিনিটি যদি হয়, প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি যদি হয়, তাহলে এটাকে বলা হবে অপসারী, ডাইভারজেন্ট। আরেকটা আছে অসিলেটরি সিকোয়েন্স, দোদুল্যমান, একবার এর দলে একবার ওর দলে, তো তখন এটাকে বলা হবে দোদুল্যমান বা অসিলেটরি। যেমন একটা উদাহরণ দেখো, এখানে এইটি দুটি পদ যোগ করলে 0 হয়, তিনটি পদ যোগ করলে -1 হয়, চারটি পদ যোগ করলে 0 হয়, এরকম। এটাকে বলা হবে তোমার দোদুল্যমান অনুক্রম। এবার আসো অনুক্রমের গরিষ্ঠ সীমা ও লঘিষ্ঠ সীমা। অনুক্রমের গরিষ্ঠ সীমা এবং লঘিষ্ঠ সীমা। তো প্রথমে বলছে এটি একটি সিকোয়েন্স এবং যার ঊর্ধ্বসীমা আছে, এবং mn হচ্ছে সুপ্রিমাম sn, তার মানে সব থেকে বড় কি যেটি বা তার কাছাকাছি যেটি, সেটা mn দিয়ে প্রকাশ করা হয়েছে। কার sn ধরে নেওয়া হয়েছে n তম পদ থেকে শুরু, xn, xn+1, xn+2, ইনফিনিটি। এখন যদি আমরা লিমিট নিই mn, তাহলে এটার মান যদি m হয়, m বা অন্য কোনো, এই mn এর সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা mn বা m বা অন্য কোনো সংখ্যা হতে পারত, তাহলে এটাকে গরিষ্ঠ ঊর্ধ্বসীমা আছে, অর্থাৎ ডান সাইডের যে মানটা সেটি আছে, এটাকে এই যে তোমাকে সুপিরিয়র sn। তার মানে হলো
আমরা যদি একটু ভেঙে লিখি x1 x2 x3 xn-1 xn xn+1 xn+2 এরকম একটি সিকোয়েন্স আছে। এখন এখান থেকে এইটুকু যেটি, এটিকে আমরা বলছি Sn। এই Sn এর ভিতর সব থেকে যেটি বড় সেইটাকে বলছি আমরা ক্যাপিটাল Mn। এটাকে ক্যাপিটাল Mn, এবং এইটার লিমিট নিলে যদি সসীম হয়, এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটির মান এরা বলছে m, তুমি অন্য কোনো সংখ্যাও কাউন্ট করতে পারো, এইটুকুর অংশের লিমিট, তাহলে এটাকে হলে গরিষ্ঠ সীমা। এটাকে সুপিরিয়র, উপরে বার দিয়ে, লিমিটের উপরে বার দিয়ে সুপিরিয়র প্রকাশ করা হয়। আর এর উল্টা যেটা, সেটাকে হচ্ছে ইনফেরিয়র। এর উদাহরণগুলো সোজা, সুতরাং দেখে নিতে পারো। অনুক্রমের লঘিষ্ঠ সীমা একই কথা দিয়ে হয়ে গেল। এবার আসো সীমা বিন্দু এবং শীর্ষবিন্দু। একটু আগে যেটি বলছিলাম সেটির কথা আবারও খেয়াল করো, যে আমি এরকম বলছিলাম x1 x2 x3 এরকম করতে করতে হয়তো xn ইনফিনিটির দিকে। এখন এটা লিমিট নিলে l হয়, একটা l হয়, একটু আগে বলছিলাম সসীম যখন হচ্ছে। এখন এই l এর আশেপাশে, l এর আশেপাশে বা নেইবারহুডে যদি ওই যে এর অসংখ্য পদ থাকে, বিভিন্ন রকম পদ যদি এর নেইবারহুডে থাকে, তাহলে এটাকে বলা হবে, l কে বলা হবে সীমাবিন্দু। তো উদাহরণগুলো সোজা। আরেকটা আছে শীর্ষবিন্দু। এটাও সোজা, যে xn লেস দ্যান ইকুয়াল যদি xm হয়, তাহলে m কে বলা হবে অনুক্রমটির শীর্ষবিন্দু। xn শীর্ষবিন্দু 1। এবার আসো একমুখী অনুক্রম। একমুখী অনুক্রম হলে যে কোনো একদিকে বাড়ে, হয় ডান দিকে বাড়ে অথবা বাম দিকে বাড়ে। তার মানে যদি পরবর্তী পদগুলো বড় হয়, তাহলে সেটাকে বলা যেতে পারে, অথবা পরবর্তী পদগুলো যদি ছোট হয়, যেমন 1 2 3 4 5, এগুলো একমুখী অনুক্রম, কারণ এদিকে বাড়ছে। আবার 1 1/2 1/3 1/4, এটিও একমুখী অনুক্রম, কারণ এদিকে কমছে। তাহলে যদি একদিকে বাড়ে বা একদিকে কমে, তাহলে একমুখী অনুক্রম বলা হবে মনোটনিক সিকোয়েন্স। কিন্তু প্রশ্ন হচ্ছে, তো একদিকে বাড়বে বা কমবে এরকমই হবে কিনা সব সময়, না, এরকম নাও হতে পারে। যেমন 1 2 1.5 1.6 0 এরকম যদি হয়, তাহলে তো এটি বাড়ে কমানি, কখনো বাড়ছে কখনো কমছে, তাহলে এটাকে একমুখী অনুক্রম বলা যাবে না। এর ভিতরে এদিকে বাড়ছে বলে এটাকে বলা হবে একমুখী বৃদ্ধিমান, ইনক্রিজিং সিকোয়েন্স। আর এটাকে বলা হবে ডিক্রিজিং সিকোয়েন্স। এটা হবে ইনক্রিজিং, এটা হবে ডিক্রিজিং সিকোয়েন্স। এই দুটি আছে, এরপরে কি পড়বে। এখন এর ভিতর সামান্য একটু পার্থক্য আছে। একমুখী বৃদ্ধিমান অনুক্রমের ক্ষেত্রে পরবর্তী পদটি আগের পদের সমানও হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল আছে, সমান বা বড়। পরবর্তী পদটি সমান বা বড়, আর পরবর্তী পদটি সমান বা ছোট। সমান চিহ্নটা আছে, এই সমান যদি না থাকে, তখন এটা হচ্ছে
যথাযথ, স্ট্রিক্টলি মনোটনিক, অ্যাকুরেট একেবারেই, মানে কোনো সমানের কোনো বিষয় নেই। মনোটনিক একমুখী বাড়বে, কথা হচ্ছে বাড়বে, সমান হতে পারবে না। সমান না হলে তখন স্ট্রিক্টলি মনোটনিক সিকোয়েন্স। স্ট্রিক্টলি মনোটনিক সিকোয়েন্স এটা কিন্তু ইনক্রিজিং এবং ডিক্রিজিং হতে পারে। যদি বাড়ে গ্রেটার দ্যান চিহ্ন থাকে তাহলে এটি হবে ইনক্রিজিং, আর যদি লেস দ্যান চিহ্ন থাকে তাহলে এটা হবে ডিক্রিজিং। আশা করি তোমরা বুঝতে পারবে। এবার চলে আসো সেই কোশি অনুক্রম। বারবারই কোশি অনুক্রমটা থাকে তোমাদের যে দুটি পদের xn মাইনাস xm দুটি পদের বিয়োগফলের পার্থক্য যদি খুবই ক্ষুদ্র হয়, খুবই ছোট হয়, ধরো দশম পদ এবং 11তম পদ, এদের পার্থক্য যদি 0.0000 এরকম অন হয়, এর মডুলাস নিলাম, কোনটি বড় কোনটি ছোট সেটি বিষয়। আচ্ছা, তো এটা তো একেবারে সবসময় অ্যাকুরেট পাওয়া যায় না, এই জন্য আমরা লেস দ্যান এপসিলন হয় তাহলে আমরা এটাকে বলবো কশি সিকোয়েন্স, xn মাইনাস xm, তার মানে হয়তো পাশাপাশি, বা পাশাপাশি যদি নাও হয় তাতেও সমস্যা নেই, বাট দুটি পদের ডিফারেন্সটা যদি খুব ক্ষুদ্র হয় তখন এটাকে বলা হবে কশি সিকোয়েন্স। আর একটা হলো সাব সিকোয়েন্স। একটা সিকোয়েন্সের একটা অংশ নিয়ে যদি আরেকটা সিকোয়েন্স তৈরি করা হয় তাহলে সেটাকে বলা হবে সাব সিকোয়েন্স। যেমন ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স, এর থেকে আমরা অড নাম্বারের সিকোয়েন্স বা বিজোড় নাম্বারের সিকোয়েন্সটা নিয়ে নিলাম, তাহলে এটাকে আমরা বলছি সাব সিকোয়েন্স। তাহলে তোমাদের প্রতি অনুরোধ রইল যে এই যে সংজ্ঞাগুলো বললাম এটি বুঝে বুঝে পড়বে, এবং আমি যেমনটি এর আগেও করেছি এখনো চেষ্টা করলাম কিছু এই যে লেখার জন্য, তুমি পড়ার সময় এরকম করে লিখবে বা নিজে একটা উদাহরণ তৈরি করবে, তাহলে এটি মনে থাকবে ভালো। তা না হলে আমরা যত কথাই বলি না কেন এটি কিন্তু ভুলে যাবে তুমি। এবং একটা জিনিস মনে রাখবে, যতই সৃজনশীলের কথা বলা হোক না কেন এই জিনিসটা তোমার ব্রেনে ইনপুট দিতে হবে। তো ইনপুট দিয়ে তুমি যদি ধরে রাখতে না পারো তাহলে তোমার কিন্তু কোনো কাজে লাগবে না। এই ইনপুটটা হচ্ছে তোমার মুখস্থ করা, আর ধরে রাখাটা হচ্ছে তোমার এরকম এক্সাম্পলের মাধ্যমে এটা স্থায়ী করে দেওয়া যে হ্যাঁ ঘটনা এরকম ছিল। আর এই উদাহরণগুলো, সরি, সংজ্ঞাগুলো মনে রাখার জন্য আরেকটি পদ্ধতি হলো মাঝে মাঝে এগুলো একটু দেখা, যে খুব ইয়ে করা, অথবা অবসর সময় বা অন্য কোনো সময়ে লেজার টাইমে এটি চিন্তা করা যে কয়টা মনে আছে। যাই হোক, তুমি তোমার মতো করে ডিসিশন নেবে, পড়বে। এবার উপপাদ্য। প্রত্যেক অভিসারী, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, তার বাউন্ডেড মানে সীমা আছে। তো প্রথমেই কনভার্জেন্ট সিকোয়েন্স কি? কনভার্জেন্ট সিকোয়েন্স নিশ্চয়ই একটু আগে আমরা পড়ছিলাম যে এই সিকোয়েন্সের এক্সিস্ট করে, অর্থাৎ এর মান আছে, এটি মানটি সসীম হতে হবে, অর্থাৎ ইনফিনিটি হতে পারবে না, এবং ইউনিক হতে হবে, একক হবে, একাধিক মান হতে পারবে না। তো এটি সীমাবদ্ধ। তাহলে প্রথমে হচ্ছে অভিসারী সীমাবদ্ধ। সীমাবদ্ধ হলে লোয়ার লিমিট থাকবে এবং আপার লিমিট থাকবে। তাহলে অভিসারী হলে সীমাবদ্ধ হবে, সীমাবদ্ধ হলে অভিসারী নাও হতে পারে। প্রমাণটি খুব সোজা, সামান্য একটু ব্যাপার আছে। এটা একটা অভিসারী অনুক্রম, এবং অভিসারী অনুক্রম থাকলে তার একটা লিমিট থাকবে, বলেছিলাম এই লিমিটটি হবে তোমার, এটা এক্সিস্ট করবে, এটা সসীম হবে এবং এটা ইউনিক হবে। তাহলে এটা অভিসারী হওয়ার জন্য শর্ত হচ্ছে এইটা, absolute xn minus l less than epsilon for all n greater than equal m। এই যে n greater than equal m, সেটা ঘটনা হচ্ছে এই যে একটা সিকোয়েন্সের m পর্যন্ত যে পদগুলো আছে সেই পদগুলোর পরের পদ নিয়ে আমরা কথা বলছি, এটি মানে হচ্ছে এই, আর কিছু না।
এখন প্রশ্ন হলো কেন পরের পদগুলো নিয়ে কথা বলছি, সেটির উত্তর হলো যে আমরা সিকোয়েন্সের ডান দিকে চলে যাচ্ছি, একদম শেষের দিকে, কারণ অসংখ্য পদ থাকে, সবগুলো পদ নিয়ে তো আমার কথা বলার দরকার নেই, আমরা শেষের দিকের কিছু পদ নিয়ে কথা বলছি, অথবা প্রথম দিকের কিছু পদ নিয়েও কথা বলতে পারতাম। তো আমরা যেহেতু অ্যাবসলিউট এটা জানো যে এটা উঠাই দিলে এরকম লেখা যায় মাইনাস এপসিলন এটা এবং প্লাস এপসিলনের ভিতরে থাকবে এ। এখন উভয় পক্ষে এল যোগ করে দিলাম, এল যোগ করে দিলে মাঝখানে এক্সএন হলো, তাহলে আমরা বলতে পারি যে এক্সএনটা আসলে এল মাইনাস এপসিলন ও এল প্লাস এপসিলনের মাঝামাঝি থাকবে এটি। এখন এখানে প্রত্যেকটা পদ থেকে, এই যে এখানে প্রত্যেকটা পদ থেকে বিবেচনা করে, এল থেকে বিবেচনা করে, মনে করো লিমিটটা হচ্ছে এই, এটা আছে আমার এটি আছে x2 এরকম, তাহলে x1 থেকে লিমিট l বিয়োগ করলাম, x2 থেকে লিমিট l বিয়োগ করলাম, এই যে x1 থেকে বিয়োগ করলাম, x2 থেকে বিয়োগ করলাম, বিয়োগ করে যে পদগুলো পাবো তার ভিতরে, এর ভিতর যেটি বড় হবে সেটিকে আমরা m দিয়ে প্রকাশ করলাম আমাদের প্রমাণের সুবিধার্থে। এখন m দিয়ে যখন প্রকাশ করলাম তখন আমরা জানি যে এটা কনভার্জেন্ট সিকোয়েন্স, সুতরাং এটি xn মাইনাস l লেস দ্যান m হবে, ঠিক একইভাবে এটা হবে। এখন এখানে আছে দেখো l মাইনাস m এবং l প্লাস m, এর মাঝে আছে xn। থাকাতে আমরা যেটা একটা জিনিস খেয়াল করো যে l প্লাস m আর l প্লাস এপসিলন এই দুইটার থেকেই এইটা বড়, এবং l মাইনাস m এবং l মাইনাস এপসিলন এই দুইটার থেকেই এটি ছোট। তার মানে আমার ছিল l মাইনাস m লেস দেন xn বা লেস দেন ইকুয়াল l প্লাস m। এখন এই সংখ্যাটি আমরা বোঝার জন্য একটু সংখ্যায় নিয়ে নিই, মনে করো -4 লেস দেন ইকুয়াল xn লেস দেন ইকুয়াল 4। আমি যদি এখানে লিখি যে -5 লেস দেন ইকুয়াল xn লেস দেন ইকুয়াল 5, তাতে আমাদের কোনো সমস্যা হয় না, যেহেতু -4 থেকে 4 এর মধ্যে আছে, তাহলে -5 থেকে 5 এর ভিতরও থাকবে এরকম। 0 ছিল -4 থেকে 4 এর মধ্যে, এখন এটি -5 থেকে 5 এর মধ্যে, এটির মধ্যেও থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিতাম, এপসিলনটা বিয়োগ করে দিতাম, আর এখান থেকে যদি আমি এপসিলনটা যোগ করে দিতাম, তাহলে কোনো সমস্যা হতো না, সেটি এরা বলেছে এখানে এবং এখানে। সুতরাং এটা লেখা যায়, যদি লেখা যায় তাহলে এটাকে আমরা সীমাবদ্ধ অনুক্রম বলতে পারি। তাহলে সীমাবদ্ধ অনুক্রম হয়ে গেল, আমরা ধরে নিয়েছিলাম কনভার্জেন্ট, আর এটা হয়ে গেল বাউন্ডেড। এখন উল্টাটা দেখব, বাউন্ডেড সবসময় কনভার্জেন্ট হবে না। তো এটা একটি বাউন্ডেড সিকোয়েন্স -1 টু দি পাওয়ার n বা এটা, তার কারণ হচ্ছে এর সকল পদ -1 থেকে 1 এর ভিতরে আছে। এখন যদি লিমিট নেই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1 থেকে 1, এর মান কখনো -1 হবে কখনো +1 হবে, কারণ একটু সমস্যা, -1 না, এটা 0 আসলে, অথবা এখানে 0 না দিয়েও করা যেত যদি এখানে একটি 1 দেয়া হতো। উদাহরণটা একটু ভুল আছে, সুতরাং এটি তোমরা সংশোধন করে নেবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এর লিমিটটা এক এক সময় এক এক রকম হচ্ছে, এক এক সময় এক এক রকম হওয়ার কারণে এটা অভিসারী হতে পারে না, সুনির্দিষ্ট মানের দিকে যাচ্ছে না।
আর পরের উপপাদ্যটি তোমরা একটু পড়ে নিবে। এটি প্রত্যেক অভিসারী অনুক্রমে একটি অনন্য লিমিট আছে, লিমিট ইউনিক, দুইটা না। তো এই লিমিট দুইটি না, এটি খুবই সহজ প্রমাণ। দুইটা লিমিট আমরা জোর করে ধরে নিলাম, একটা লিমিট L1 আর একটা লিমিট L2 এরা সমান না, তাহলে এদের পার্থক্য থাকবে, এটা হচ্ছে কথা। তাহলে দুইটা লিমিট হলে এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে। এখানে হাফ দেওয়া হয়েছে, অন্য কোনো মান দেওয়া যেত, তাতে একটু কাজে ঝামেলা হতো। কাজ করার সুবিধার্থে এই কেটাকে আনার জন্য আমি এটি নিয়েছি। তো এখন এটিকে জাস্ট L1 মাইনাস L2 এর মান কত এটি দেখার জন্য আমরা একটা xn যোগ করেছি, একটি xn বিয়োগ করেছি, তারপরে xn এর সাথে L2 এবং L1 আলাদা করেছি। এটা যখন এই যে অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাসটাকে আলাদা করা হয়েছে এখানে এবং এখানে, তখন এই সাইডটা বড় হয়ে গেছে। এটা তোমরা নিশ্চয়ই জানো যে এরকম ঘটনা ঘটে, a প্লাস বি এর মডুলাস লেস দেন ইকুয়াল মডুলাস a প্লাস মডুলাস বি, সেটি করা হয়েছে। এখন এটার মান বসানো হয়েছে, এটার মান হাফ কে এবং এটার মান হাফ কে, হাফ কে আর হাফ কে, এই হাফ হাফ জুড়ে কে হয়ে গেল। যদি তিনটে এরকম নেওয়া হতো তাহলে 1/3 নেওয়া হতো, এটা সুবিধার্থে আর কিছু না। তাহলে L1 মাইনাস L2 লেস দেন কে হয়েছে, কিন্তু আমাদের এখানে শর্ত ছিল যে L1 মাইনাস L2 গ্রেটার দেন কে, এই যে এখানে গ্রেটার দেন কে ছিল, কিন্তু এখানে লেস দেন, শর্তটা মেলেনি। মেলার না মেলার কারণ হচ্ছে যে এটি দুইটা লিমিট নিয়েছিলাম, এটি ভিন্ন হতে পারে না, সুতরাং এরা সমান হবে। কারণ L1 মাইনাস L2 একবার গ্রেটার দেন কে একবার লেস দেন কে, এটা হতেই পারে না, সুতরাং এরা সমান হবে। তাহলে উপপাদ্য 2 এটি হয়ে গেল। সুতরাং আজকের ক্লাসটি এখানে শেষ করব। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, সুস্থ থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।